তবে খালেদ মহিউদ্দিন স্যারের ভিডিওগুলো আমি দেখি, ওনাকে আমার চমৎকার লাগে। যেমন আজ হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ। তো আজ উনি তার যে ইউটিউব চ্যানেল সেখানে মুখোমুখি বিএনপি জামাত শেষ হাসিকার পর্ব 29 উচিত কথা খালেদ মহিউদ্দিন। তো এই হিসেবে তিনি যেই ভিডিওটি তিনি আপলোড করেছেন সেটা আমি দেখেছি। দেখার পরে আমার ইচ্ছে জাগলো যে আমি কয়েকটা বিষয় এখানে কথা বলি। তিনি তার সম্পূর্ণ যে উচিত কথা অনুষ্ঠানে তিনি 3টি রাজনৈতিক দল এবং বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার মোট এই 4টি পক্ষ নিয়ে তিনি কথা বলেছেন। আর এরই সম্পূরক আলোচনা হিসাবে এসেছে আওয়ামী লীগ, যাদেরকে আমরা বলি পতিত স্বৈরাচার, তাদের কথা। তো আমি ওনার এই টোটাল 4টা বিষয় এবং একটা সম্পূরক বিষয়, এই 5টা বিষয়ে দু একটা কথা বলতে চাচ্ছি। প্রথমত আমি দেখলাম যে ওনার উচিত কথার মধ্যে, মানে অনুষ্ঠানের মধ্যে, উনি এই 4টা পক্ষ এবং একটি সম্পূরক পক্ষ, এই 5টা পক্ষকে নিয়ে তিনি সমালোচনা করেছেন। তো এটা ঠিক আছে, প্রত্যেকেরই দোষ ত্রুটি থাকে, তো যার কারণে উনি সমালোচনা করেছেন। আর উনি হচ্ছেন একজন সাংবাদিক, উনি যে কোনো একটা বিষয় এটা দেখবেন যে অবজেক্টিভ বেসড, বিষয়টা হচ্ছে নৈর্ব্যক্তিক, অর্থাৎ হচ্ছে যে উনি আসলে কারো পক্ষ থেকে উনি কিন্তু কোনো কথা বলতে পারেন না। কারণ উনি যদি পক্ষপাতিত্ব করেন তখন আমরা ওনার কথাগুলো আসলেই পছন্দ করব না। আমরা চাই যে নিরপেক্ষভাবে, নিরপেক্ষ একটা অবস্থান থেকে যাতে তিনি তার কথাগুলো বলেন। তো সেই হিসেবে খালেদ মহিউদ্দিন তিনি 4টা পক্ষের সমালোচনা করেন এবং আউট অফ সিলেবাস যে সম্পূরক পক্ষ সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সম্পর্কে আসলে কোনো কিছু বলার নাই, সেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে আসলে এই দীর্ঘ 15 বছর হোক অথবা 17 বছর, যেটাই বলুক, ঠিক আছে, দীর্ঘ একটা সময় আমি নিজেই দেখতাম যে আমার বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নাই। আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকে সে যেটা বিশ্বাস করে সে কথাই বলবে। তো সেই হিসাবে আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ভালোবাসি, আমি যেটা পছন্দ করি, আমি সেটা বলবো। কিন্তু আমার মুখের ভাষা, আমার মনের কথা বলতে দিবে না। আমি কোথাও আমার কলিগদের সাথে বসলে, আমার বন্ধু বান্ধবদের সাথে বসলে আমি আমার মনের কথা বলতে পারবো না। তো এরকম একটা সময় কিন্তু ছিল, আমি চাকরি করতাম, চাকরি করার যে পরিবেশ, তো সেখানে আমি অনেক সময় অনেক কথা বলতে পারতাম না, বলতে ভালো লাগতো না, ভয় লাগতো। এই জিনিসটা আমাকে কিন্তু খুব কষ্ট দিত, যে আমি ভাত খেতে পারতেছি না, এটা তো কষ্ট, এটা ক্ষুধার যন্ত্রণা। আর আমি কথা বলতে পারতেছি না, আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলতে পারতেছি না, এটা আসলে তার চেয়ে আর একটু বেশি কষ্ট। তো যাই হোক, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা মনে করি, সেটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে, আপনাদেরকে মনে করতে হবে, এবং আপনাদেরও বিশ্বাস করা উচিত। এই কথাটা আমি কখনো মনে করি না। আপনার স্বাধীন চিন্তা আছে, আপনার স্বাধীন অনুভূতি আছে, আপনার স্বাধীন বিচার ক্ষমতা আছে। তো আপনি সেই হিসাবে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। আমারটাই সবচেয়ে সেরা যুক্তি, এটা আমি কখনো বলবো না। এবং পৃথিবীতে যদি এরকম কেউ মনে করে, আমি মনে করি যে সেটা আসলে ঠিক না।
তো জনাব খালেদ মহিউদ্দিন স্যার, ওনাকে স্যার বলে সম্বোধন করছে এই কারণেই যে আমি আসলে সবাইকে স্যার বলে সম্বোধন করতে, বা যারা হচ্ছেন যে আসলে ফিমেল তাদেরকে আমি ম্যাডাম বলে সম্বোধন করতে আমি পছন্দ করি, এটা আমার অভ্যাস। তো খালেদ মহিউদ্দিন স্যার তিনি প্রথমত হচ্ছে যে জামায়াত ইসলামীর সমালোচনা করেছেন। তো তাদের সমালোচনা করতে গিয়ে সুদ, শরিয়া আইন, তারপর হচ্ছে যে নারী পুরুষের যে একটা কো এডুকেশন, তারপর হচ্ছে কর্মক্ষেত্রে তাদের যে ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে তিনি একটা কথা বলেছেন, কিন্তু ওনার কথাটা কিন্তু আসলে উনি নিজেই শেষ করেননি। তো সেক্ষেত্রে তিনি এক্সাম্পল নিয়ে এসেছেন মির্জা গালিব এবং হচ্ছেন যে শিশিরমণি, দুজন অবশ্য ট্যালেন্টেড। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট। তো আমি জানি, আমি শিবিরকে খুব কাছে থেকে দেখেছি এবং শিবিরের হলে কিন্তু আমি ছিলাম। তা আমি খুব ভালোভাবে বলতে পারি, এবং আমি কিন্তু মনে প্রাণে আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি শিবির করতাম না, কিন্তু আমি চাইতাম যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্ডারে অথবা তত্ত্বাবধানে চলে। কারণ তাদের মাধ্যমে আসলে কোনো গ্রুপিং হয় না, পড়ালেখার হ্যাম্পার হয় না, সেশন জট হয় না, পড়ালেখা চলে, পরীক্ষা হয়। তো আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম, আমরা যারা সাধারণ, আমাদের মধ্যবিত্ত মানে পরিবারের সন্তান, আমাদের টার্গেট একটাই যে কিভাবে আমরা আমাদের এডুকেশন লাইফটা শেষ করব এবং কিভাবে একটা কর্মসংস্থান গড়ে নিব, কিভাবে আমরা আমাদের মা বাবা যে আমাদের পিছনে আজকে এতগুলো বছর আমাদের পিছনে, তারা যে অর্থ, তারা যে সময়, যে শ্রম তারা আমাদেরকে দিয়েছেন, কিভাবে ওনাদের মুখে আমরা একটু হাসি ফোটাতে পারি। আমরা সাধারণ শিক্ষার্থীদের কিন্তু শুধুমাত্র একটাই চাওয়া, সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আমরা এই শিক্ষা জীবনটা শেষ করব আর কর্মজীবনে প্রবেশ করব আর পরিবারের হাল টেনে ধরব। তো সেই হিসাবে আমি সবসময় চাইতাম যে একমাত্র বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে ইসলামী ছাত্র সংগঠন, তাদের আন্ডারে থাকাটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো সেই হিসেবে ডক্টর শিশিরমণি, ডক্টর অ্যাডভোকেট শিশিরমণি এবং হচ্ছেন ডক্টর মির্জা গালিব, তারা ছাত্র শিবির করতেন। তা আমি খুব পছন্দ করি, কারণ হচ্ছে যে তারা আসলে অনেকটা অনেক অনেক বেশি, তারা হচ্ছে যে আসলে ফেয়ার পার্সন। আমি এটা বলবো, আমি ফেয়ার পার্সন এই কারণেই বলবো যে তারা তাদের নিজেদের যে এডুকেশন সেটার প্রতি তারা গুরুত্ব দিয়েছেন। তারা অন্যদেরকে কিন্তু শ্রদ্ধা করেন, সম্মান করেন। তারা যে কোনো জুনিয়র হোক, সিনিয়র হোক, সবাইকে ওরা প্রথমেই সালাম দেয়, তারপর হচ্ছে যে তারা আপনি করি কথা বলে, তারা সবসময় সুন্দর করে কথা বলে। আমার কাছে ভালো লাগে। আমি ছাত্র শিবিরের সবার সাথে আমি মেলামেশা করছি। তো আমি নিজেও বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ছাত্র সংগঠন, সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগ বা বিএনপি তাদের চাইতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাদের শক্তিশালী অবস্থানটাই কিন্তু সাধারণ যে শিক্ষার্থী, সাধারণ যে জনগণ, বাংলাদেশের যে মিডল ক্লাস ফ্যামিলি, বাংলাদেশের একটা বিশাল সংখ্যা, তারা কিন্তু অনেক বেশি তাদেরকে দেখতে চায়। তো এই ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে জনাব খালেদ মহিউদ্দিন স্যার, উনি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা জানি না। উনি বেশ কয়েকটা সমালোচনা করেন, কিন্তু কোনো সমালোচনার উনি কিন্তু ফিনিশিংটা কিন্তু তিনি দেননি। তো আমি খুব সংক্ষিপ্তভাবে ফিনিশিংটা দিয়ে দিই। সেটা হচ্ছে বাংলাদেশে যদি বর্তমানে যদি মাজার ভাঙ্গা, তারপর হচ্ছে যে মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে মারা, এগুলো যদি হয়ে থাকে, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা করেছে তারা সবাই কিন্তু জামায়াতে ইসলামী করে না। তাদের মধ্যে এমন অনেককে আপনারা পাবেন যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, ঠিক আছে, এই ধরনের আপনি অনেকগুলো মানুষ পাবেন।
কিন্তু একটা বিষয় কি, আমাদের বাংলাদেশের আপনি কয়জনকে ধরবেন যে এরা হচ্ছে সবাই উদার গণতান্ত্রিক বা উদার মনের আসলে মানুষ? আপনি কয়জনকে ধরবেন? আমাদের আসলে ম্যাক্সিমাম মানুষ, ঠিক আছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ ধর্মীয় বিষয়ে তারা কিন্তু অন্ধ। তারা লজিক চিন্তা করবে না, তারা শুধুমাত্র বুঝবে একটা বিষয়, যে এটা আমার ধর্মকে, আমার নবীকে, আমার আল্লাহকে এটা অপমানিত করেছে, এবং আমি আমার জীবন দিয়ে হলেও আমি এই অপমানের আমি বদলা নিব। এটা আপনি যদি দেখেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের যে মুসলমান জনসংখ্যা, তাদের মধ্যে আপনি 60%, বলবো আমি 60%, কম হবে না, 60% মানুষ তারা যে কোনো কাজ করতে পারবে। তারা যদি মনে করে যে এই লোকটি হচ্ছে কাফের, আপনি শুধুমাত্র জাস্ট একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে এই লোকটি হচ্ছে কাফের, সে ইসলামকে এইভাবে অবমাননা করেছে, সে আমার নবীকে অবমাননা করেছে, সে আমার ধর্মকে অবমাননা করেছে। আপনার যে কোনো ব্যক্তি শুধুমাত্র একটু ধরিয়ে দিন যে এইভাবে করেছে, ঠিক আছে, বাংলাদেশের কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, এটা কেউ মনে রাখবে না। একদম 60%, এটা হচ্ছে মিনিমাম মুসলমানদের মধ্যে। তারা সবাই একসাথে কিন্তু সবাই পড়বে, কারণ আমরা মুসলমান অধ্যুষিত, এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের কিন্তু পড়ালেখাটাও কিন্তু সেভাবে হয়েছে। যেমন আমরা 1905 সালের বঙ্গভঙ্গ, 1911 সালের বঙ্গভঙ্গ হ্রদ, আমরা তিতুমিরের বাঁশের কিল্লা, ঠিক আছে, আমরা এগুলো পড়ছি। আমরা জিন্নার দ্বিজাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব, আমরা এই সবগুলো এত ভালোভাবে আমরা প্রত্যেকেই আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসটা আছে, সব জায়গায় আছে। তো তাহলে আপনি প্রথমেই ধরেন যে বঙ্গভঙ্গ, যে মুসলমান হিন্দু, হিন্দু মুসলমান এই কারণে দুই ভাগ করা হয়, হিন্দুদের চাপে তখন আবার একসাথে করা হয়, এই বিষয়টা আমরা কিন্তু বছরের পর বছর এবং এখনো আমরা পড়ে যাচ্ছি। আমরা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যখন মনে করেন যে কোমলমতি একটা মন থাকে, ঠিক তখনই যদি আমাদের মনের ভিতরে এই জিনিসটা প্রবেশ করানো হয় যে ধর্মের ভিত্তিতেই আমরা কি করছি, আমরা দেশ ভাগ করছি, বঙ্গকে ভঙ্গ করছি, ঠিক আছে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা এই গানটি তিনি রচনা করেন, এবং এরপরে 1911 সালে হ্রদ হয়, সেটাতে আমাদের মন, মানে মুসলমানদের মনটা খুব ভেঙে যায়, ঠিক আছে। তো এটা যেই পড়বে, সে যখন পড়বে তখন তার বয়স, আপনি ধরে রাখবেন যে সেটা তার বয়স মানে 18 কম বছর বয়সেই এই বঙ্গভঙ্গ সম্পর্কে আমাদের বাংলাদেশের যতজন আছে তারা সবাই এটা কিন্তু পড়েছে। তো তাহলে খুব সিম্পল, এটা কি সে আওয়ামী লীগ করে না বিএনপি করে নাকি সে জামায়াত ইসলামী করে, এটা বিষয় না, কিন্তু আমাদের সবার মনের ভিতরে কিন্তু ঢুকে গেছে যে আমি হচ্ছি মুসলমান, এবং আমার যে অধিকার সেটা 1905 সালে বঙ্গভঙ্গের ভিতরেই কিন্তু এটা 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 ভাঙা হয়েছে। তো যার কারণে এটা আপনার আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা না। আজকে যে মাজার ভাঙা হয়েছে, সেই মাজারের মধ্যে আওয়ামী লীগ বিএনপি না, সেখানে তৌহিদি জনতা যেটা বলছে, সেখানে শুধু জামাত না, কিন্তু সেখানে সবাই, সেখানে আপনি আমি, ঠিক আছে। হয়তো দেখা যাবে আমার বাড়ি ওই এলাকা না, কিন্তু যদি বাড়ি ওই এলাকায় হয়ে থাকে, তাহলে দেখবেন যে একজন আওয়ামী লীগ করে সেও যাইয়া কিন্তু সে কাজটা কিন্তু সে করছে, ঠিক আছে। তো এখন জামাত যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে, আমি কিন্তু এটা কনসিকুয়েন্স কিন্তু খুব খারাপ দেখি। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যারা জামাত করে তাদের মধ্যে একটা কিন্তু খুব একরোখা, বা এটা আমি বলি ঘাড় তেরামি, এই জিনিসটা আছে। কারণ সে নিজেকে মনে করে সে হচ্ছে পুরা পৃথিবীর মধ্যে সে মুসলমান জাতি, এবং সে হিসেবে সে হচ্ছে
সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, এবং সে মনে করে যে তার ধর্মটাই হচ্ছে যে সবচেয়ে বড় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, এর চাইতে বড় আদর্শিক আর কোনো ধর্ম নাই। তো সে যখন এটা মনে করে, 100% মনে করে, সে তখন চায় যে সে যেটা মনে করে সেটা যাতে পৃথিবীর অন্য যতগুলো লোক আছে, পৃথিবীর অন্য যতগুলো মানুষ আছে, প্রত্যেককে সেটা মানা উচিত। এবং সে যদি না মানে, তখন সে চায় যে তোমাকে জোর করে এটা মানতে হবে। তুমি কেন মানবে না? সত্যকে সত্য কেন বলবে না? দিনকে দিন কেন বলবে না? রাতকে রাত কেন বলবে না? সে এই একটা যুক্তি বুঝে, সে আর কিছু বুঝে না। তো তাহলে আপনি যদি বলেন অ্যাডভোকেট শিশির মণি বা মির্জা গালিব, আমি তো তাদেরকে অনেক লিবারেল আমি ছাত্র নেতা থেকে যারা বর্তমানে পলিটিক্সে যারা আসছেন, সেই জায়গায় তারা গেছেন। কিন্তু আপনি ডক্টর মির্জা গালিব বা শিশির মণির মতো আপনি জামাতের কয়জন লোককে পাবেন? কত পার্সেন্টকে পাবেন? হ্যাঁ, আপনি সেই পার্সেন্ট যদি হিসাব করেন, আপনি হয়তো বা সেটা 1% অথবা 2% পান কিনা আমার কিন্তু খুব সন্দেহ। তার মানে হচ্ছে যে বাকি যে 98%, আমি 99 ধরলাম না, 98% মানুষ, তাদের মধ্যে আমি বলি যে 80%, মোর দেন 80%, তারা কোনো যুক্তি মানে না, তারা কিচ্ছু বুঝে না। তারা বুঝে একটা জিনিস, সেটা হচ্ছে শরিয়া, কোরআন। আমি অবমাননা করতেছি না, ওনারা মনে করেন, ওনাদের মনে করাকে আমি কিন্তু অবমাননা করতেছি না, এটাকে ছোট মনে করতেছি না। শুধু আমার প্রশ্ন একটা জায়গায়, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনারটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, আমি অস্বীকার করতেছি না, কিন্তু এটা আপনি আরেকজনের উপর চাপাই দিয়েন না। আরেকজনের উপর চাপাই দেওয়াটা ঠিক না। আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনার বিশ্বাসকে আমি সম্মান করি, ঠিক আছে, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, কোনো কিচ্ছু নাই। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যেটা মনে করেন, আপনি যেটা বিশ্বাস করেন, ঠিক আছে, এবং আপনার কাছে যেটা সত্য, বা আমি ধরে নিলাম যে সেটাই সত্য, কিন্তু সেইটাইকে আমাকে মানতে হবে তা না। আমি আমারটা মানবো, অথবা আমি কোনোটাই মানবো না। এটা আমার স্বাধীনতা, আমার জন্মগত স্বাধীনতা। আমি পৃথিবীতে জন্মগ্রহণ করছি কিন্তু আপনার আশ্রয়ে না, আপনার প্রশ্রয়ে না, আপনার কোনো অনুগ্রহে না, আপনার কোনো দয়াতে না। তাহলে আমার একটা স্বাধীন বিশ্বাস, আমার একটা স্বাধীন মনোভাব, আমার একটা স্বাধীন যুক্তি, আমার একটা স্বাধীন ইচ্ছা থাকতে পারে, এবং সেই ইচ্ছাকে আপনি জোর করবেন, এটা আমি মানি নিব না। তো বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমি জানি না বাংলাদেশের অধিকাংশ মানুষ তো আসলে এরা হচ্ছে হুজুকে বাঙালি। আসলে এটা কথাটা সত্য, আপনারা অনেকে অনেক কিছু বুঝবেন না, এবং আপনারা অনেকে অনেক কিছু মানবেন না। যে আপনারা সবাই বলবেন যে শেখ হাসিনা হচ্ছে যে আসলে কি একেবারে গণহত্যাকারী, একেবারে শেষ, মানে খুব খারাপ মানুষ। না না, হ্যাঁ, শেখ হাসিনার চাইতেও খারাপ মানুষ আছে। আর শেখ হাসিনা যা করছে, আমি তো বলি যে আসলে সে, হ্যাঁ, মানুষের মতামত স্বাধীনতা দেয় নাই, কিন্তু সে কিন্তু ভালো কাজ করছে। কারণ আপনি বিশাল একটা অশিক্ষিত মানুষকে আপনাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, আপনাকে কিন্তু এক না একতন্ত্রই করতে হবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, ঠিক তখনই আমি মানে বিশ্বাস করতাম যে আমাদের মতো যেগুলো হচ্ছে যে আসলে মানে উন্নয়নশীল দেশ বা অথবা অনুন্নত দেশ, আমাদের জন্য আসলে এক না একতন্ত্র ভালো, গণতন্ত্র ভালো না। কারণ আমরা গণতন্ত্রকে, আমরা প্রত্যেকে নিজেদের পার্সোনাল একটা গেইন, পার্সোনাল একটা পার্সোনাল যাতে আমাদের কি হয়, আমাদের পার্সোনাল যাতে একটা উপকার হয়, সেই হিসাবে আমরা গণতন্ত্রকে ব্যবহার করব, ঠিক আছে। তবে এটাও ঠিক যে শেখ হাসিনা আসলে সে নিজের পরিবারের উন্নয়নের জন্য সে আর্থিক দুর্নীতি করছে, অনেক 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 বিষয়। কিন্তু কথা হচ্ছে যে আসলে কোন পার্টিটা আসলে সে দুর্নীতি করবে না, এটা কি আপনারা কেউ আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারেন? বাংলাদেশ জামাত ইসলামী আসলে সে দুর্নীতি করবে না? বাংলাদেশের সব দুর্নীতি আজকে একদিনেই বন্ধ হয়ে যাবে, জামাত ইসলামী আসলেও আর দুর্নীতি হবে না? তো একটু রিয়েলিটি ভাবতে হবে। তবে এটা ঠিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী আসলে যেটা হবে, জামায়াতে ইসলামের যে 80% যারা কর্মী সমর্থক, তারা হচ্ছে অন্ধ এবং তারা হচ্ছে গোয়ার। তারা তাই চাইবে যা তারা বিশ্বাস করে, তা কিন্তু আপনাকে মানতে বাধ্য করবে।
আপনি মানতে বাধ্য না, তখন তারা জোর করবে, ঠিক আছে? এবং তারা মনে করে যে যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন অমুসলমান আছে ততদিন পর্যন্ত জিহাদ চলতে হবে, এটা তারা মনে করে। যদিও বলা হয় যে হ্যাঁ, মদিনাতে বিধর্মী মানুষ ছিল, হ্যাঁ ছিল, বিধর্মীদের কিন্তু একটা ট্যাক্স দিয়ে তাদেরকে থাকতে হতো। ওইটাও আপনার ইতিহাস থেকে জানতে পারবেন, ট্যাক্স দিয়ে থাকতে হতো। আর মুসলমানদের জন্য ওই এক্সট্রা ট্যাক্স, ওটা কিন্তু মুসলমানদের জন্য ছিল না, শুধুমাত্র বিধর্মী যারা ছিল তাদের জন্য ওই এক্সট্রা একটা ট্যাক্স কিন্তু ছিল। এখন আপনারা বলবেন যে হ্যাঁ, তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এই জন্য। হ্যাঁ ঠিক আছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তো মুসলমানদেরকে নিরাপত্তা দিচ্ছে না কেউ? যারা মুসলমান ছিল তাদেরকে নিরাপত্তা কে দিচ্ছিল? তারাও তো নিরাপত্তা পাচ্ছিল। নাকি শুধুমাত্র মুসলমানদেরকে কোনো নিরাপত্তা দেওয়া হবে না, শুধুমাত্র যারা হচ্ছে অমুসলিম তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে? এবং এই কাজটাই হচ্ছে যে তখনকার ইসলামী যে সরকার, তার প্রধান কাজ, এবং সেই জন্যই সে এই অমুসলিমদের উপর থেকে ট্যাক্স নিত। এই কথাটা আপনারা প্রমাণ করেন, আমার কোনো সমস্যা নেই। তো তার মানে হচ্ছে কি, তখনকার সময়ে ইসলাম যে সরকার গঠন করছিল সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন আসলে ইসলাম আর্থিকভাবে অনেক দুর্বল ছিল। তো যার কারণে তারা বিধর্মীদের কাছ থেকে কিন্তু একটা ট্যাক্স, জিজিয়া, কর তারা আরোপ করে। তো এই যে টাকাটা পাচ্ছে বলে তার উপরে কোনো কি করা হচ্ছে না, তার প্রেশার দেওয়া হচ্ছে না। কিন্তু বর্তমান বাংলাদেশে যেহেতু মুসলিম অমুসলিম সবার কাছ থেকে একই ধরনের ট্যাক্স, কোনো এক্সট্রা কোনো ট্যাক্স নাই, তো সেক্ষেত্রে একটা প্রেশার কিন্তু আপনি পাবেন যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে। তো এই জিনিসটাই, এই যে তাদের মন মানসিকতা, এটা আপনি বলেন, আমি বলি, মির্জা গালিব বলে, শিশির মনি, না এরা কেউ চেঞ্জ করতে পারবে না। কারণ 80% হচ্ছে গোয়ার, এবং 80% শুধুমাত্র যে জামাত ইসলামের গোয়ার তা না। আপনি যদি আওয়ামী লীগের চিন্তা করেন, আওয়ামী লীগের যতজন সাপোর্টার তার মধ্যে 30-40% হচ্ছে গোয়ার। আবার বিএনপিরও যতগুলো সাপোর্টার তাদের মধ্যেও কিন্তু এই 30-40-50% হচ্ছে যে গোয়ার। ওকে, ধর্মীয় প্রশ্নে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেক্ষেত্রে মুসলমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে এরা সবাই হচ্ছে গোয়ার। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপাত দৃষ্টিতে আপনারা যদি সংখ্যাগরিষ্ঠ যদি চিন্তা করেন, তো সংখ্যাগরিষ্ঠ অনেকটা সময় এরকম করে, সেটা হচ্ছে যে আপনার তাদের যে সিদ্ধান্ত, তারা সেই সিদ্ধান্তকে সংখ্যা লঘুর উপরে কিন্তু চাপাই দিবে। তো সংখ্যাগরিষ্ঠের অযৌক্তিক মতামতও কিন্তু অনেক সময় ওই যৌক্তিক দাবির উপর কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়। তো একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে গ্যালিলিও তো হচ্ছে যে তিনি এটা কি বলে, তিনি একটি, এটা দূরবীক্ষণ, আমি আসলে বাইনোকুলার অথবা এটা আসলে কি বলে, উনি স্পেস দেখার জন্য যে একটা গ্লাস আবিষ্কার করেন আর কি। তো তার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে আসলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরতেছে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। কিন্তু তার আগে কপার্নিকাস, যিনি প্রথম এই কথাটা বলেন, তাকে কিন্তু তখনকার যে মানুষগুলো ছিল তারা সবাই কিন্তু ফাঁসি দিয়ে মেরে ফেলছে, শুধুমাত্র ধর্মের বিরোধিতা করার কারণে। এখন আমি যদি বলি যে সংখ্যাগরিষ্ঠতা, কেন সংখ্যাগরিষ্ঠ মানুষকে ভুল করতে পারে না? তো সেই কপার্নিকাস, তার সময় যদি বলি, সেটা হচ্ছে 1500 সালের আগে। আমি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি টাইমটা এখন মনে নাই, আপনারা সার্চ করলেই পাবেন, গুগলে সার্চ করেন এখনই পেয়ে যাবেন, ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে মানে সংখ্যাগরিষ্ঠ লোক ভুল করতে পারে, এবং পৃথিবীর একজন লোক মাঝে মাঝে এমনও হয় যে সে যেটা মনে করতেছে সেটাই কিন্তু সঠিক। তা এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ চাচ্ছে যে বাংলাদেশে একটি কি করবে, কনজারভেটিভ কান্ট্রি একটা প্রতিষ্ঠা করবে, একটা দক্ষিণপন্থা আপনারা বলেন, ডানপন্থী যেটাই বলেন, সেটা প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দেশের কিন্তু ইন দ্য লং রান, হ্যাঁ,
ইন দ্য লং রান এটা কখনো আমাদের দেশের অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, সাংস্কৃতিক বলেন, রাজনৈতিক বলেন, কোনো দিক দিয়ে কিন্তু এটা ভালো কিছু আনবে না। তবে এটা ঠিক যে এডুকেশন যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কেন এই শিবির ভালো, তার একটা মাত্র কারণ যে অন্য ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মানে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বামপন্থী যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিক আছে, বামপন্থীগুলোকে আমি পছন্দ করি, ওরাও কিন্তু ঠিক আছে, দলীয় কন্ট্রোল নাই, তারা সীমিত কিছু লোক, ঠিক আছে, তাদের কথাগুলো কিন্তু খুব যৌক্তিক, তারা পড়ালেখা করে, এটা আমার কাছে আরো বেশি বেশি ভালো লাগে। কিন্তু বাংলাদেশের প্রধান দুটি যে রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, এরা এই সন্ত্রাসী, চাঁদাবাজি, এটা ছাড়া আর কোনো কিছু বুঝে না। সুতরাং আমি ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমি এই দুইটা দলকে কোনোভাবেই সাপোর্ট করি না। এদের মধ্যে কোনো আসলে বিন্দু মাত্র না কোনো আদর্শ আছে, এবং এরা হচ্ছে যে আসলে অন্যরকম, মানে যার বাবার টাকা পয়সা আছে তারা হয়তো পলিটিক্স করতেছে, অথবা কিছু ছেঁচড়া ছেলে পেলে যাদের টাকা পয়সা নেই কিন্তু টাকা পয়সা তৈরি করার জন্য পলিটিক্স করে, তারাই হচ্ছে যে এই ছাত্রলীগ অথবা ছাত্র দলের সাথে তারা যুক্ত হয়। ঠিক আছে, আর ছাত্র শিবির, হ্যাঁ ছাত্র শিবিরও কিন্তু এরকম বায়তুল মালের টাকাগুলো দিয়ে পড়ালেখা করা, খাওয়া খরচ চালানো, এটার জন্য কিন্তু অনেকে ছাত্র শিবির করে। এটা মির্জা গালিব এবং শিশুমণিকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে বাংলাদেশ ছাত্র শিবির তারা বায়তুল মালের যে টাকাটা সংগ্রহ করে সেখান থেকে যে সকল শিক্ষার্থীগুলো ছাত্র শিবির হিসেবে কাজ করে, ঠিক আছে, তো তাদেরকে কিন্তু তারা সহযোগিতা করে থাকার জন্য, খাওয়ার জন্য, বিভিন্ন রকমভাবে তারা সহযোগিতা করে। কিন্তু তারা যখন দরিদ্র থাকে, তারা যখন এই যে মানে সহযোগিতা পায়, পাওয়ার পরে যখন তারা একটা পর্যায়ে যায়, ক্ষমতায় যায়, তখন কি তারা দুর্নীতি করে না? আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো যে হ্যাঁ, তারা দুর্নীতি করে। আমার সময়ে যারা ছাত্র শিবির ছিল, ছাত্র শিবিরের সভাপতি, তারপর হচ্ছে আরো বড় বড় পদে যারা ছিল, তারা অনেক অনেক দুর্নীতি করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নিয়োগ দিছে, নিয়োগ দিয়ে জাস্ট 1 বছরের মধ্যে কয়েক কোটি টাকা তারা তৈরি করে বলছে। ঠিক আছে, তো এটা তো উনি করছে, তো করতে পারে, ক্ষমতা আছে হয়তোবা, ঠিক যে ছাত্র শিবিরের যিনি ছিলেন তিনি হয়তোবা কয়েক কোটি টাকা করছে, আর যদি ছাত্র লীগ অথবা ছাত্র দলের হতো তারা হয়তোবা 10 কোটি 20 কোটিতে চলে যেত, এটাই আর কি। তো যাই হোক, এখন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন জয়লাভ করলো, সেটা হচ্ছে যে মেইন বিষয়। আমাদের ম্যাক্সিমাম মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা কিন্তু চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনো গন্ডগোল না হয়, এবং আমরা যাতে স্মুথলি পড়ালেখা করে যাতে আমরা এখান থেকে বেরোতে পারি, আমরা যাতে চাকরি করতে পারি। দ্যাটস ইট, আমাদের জাস্ট এই একটু চাওয়া। ঠিক আছে, আমি কোনো পলিটিক্স করে আমি বড় কিছু হব না, আমি প্রধানমন্ত্রী হব না, আমি এমপি হব না, কিচ্ছু হব না। তা আমাদের এই চাওয়া থেকেই আমরা ভোট দিছি, এটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু জাতীয় নির্বাচনে যাইয়া আমি জামাতকে ভোট দিব না, এটা কখনো হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে আসলে জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে ওই যে বললাম যে বাংলাদেশের জামাতের মধ্যে হচ্ছে 80%, আর বিএনপি আওয়ামী লীগের মধ্যে হচ্ছে 30 থেকে 50%। এরা হচ্ছে গোয়ার মানুষ, এরা আপনাকে বাঁচতে দিবে না, তো আপনি কথা বলতে পারবেন না, আপনার স্বাধীনতা থাকবে না। শরিয়া বলেন, ঘুষ বলেন, অথবা মনে করেন যে এটা কি সুদ বলেন, কোনোটার সম্পর্কে ওরা কোনো কিছু বুঝবেই না, আপনি বুঝতে পারবেন না। আমি আমার জাস্ট সম্বন্ধীর কথা বলি, আমার সম্বন্ধী সে অস্ট্রেলিয়ার সিটিজেন, ঠিক আছে। আর অপরপক্ষে আমার আমার বোনের হাজব্যান্ড, এরা সবগুলো হচ্ছে ব্যাংকে চাকরি করে, এবং এরা সবাই হচ্ছে যে আসলে প্রাইভেট ব্যাংকে চাকরি করে। তাদের জয়েনিং হচ্ছে যে মানে বিশাল হাই স্যালারি। তো আমার সেই সম্বন্ধে যে অস্ট্রেলিয়া সিটিজেন, সেগুলো যে সুদখোর যারা সেখানে যারা চাকরি করে তারা জীবনে কখনো বেচতে যাবে না। তার প্রথম কথাই হচ্ছে এটা। আপনি এই লোকের মন মানসিকতা কিভাবে চেঞ্জ করবেন? আপনি এই লোকের মন মানসিকতা আপনি কিভাবে চেঞ্জ করবেন? তো তাহলে থাক, বাদ দেন। আমি সেটাই বলি যে ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসাবে ভালো একটা সংগঠন, সুশৃঙ্খল একটা সংগঠন, কিন্তু জামায়াত তাকে যদি সরকার হিসেবে প্রতিষ্ঠা করা হয় তাহলে বাংলাদেশ 50 বছর পিছনে চলে যাবে। তা আমি চাইবো যে বাংলাদেশে তো আসলে হুজুকে বাঙালি, আর অধিকাংশ মানুষ হচ্ছে যে আসলে কি বলবো,
মানে হিংসুটে মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে হিংসুটে, ঠিক আছে? মানে আমাদের মধ্যে হিংসা প্রতি লোমে লোমে, প্রতিটা অণুতে অণুতে আমাদের মধ্যে একটা হিংসা কাজ করে। তো এই হিংসা থেকে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জামাত ভোট দিবে, আমি জানি। তবে তাদের তারপরও ক্ষমতা যাওয়ার ক্ষমতা হচ্ছে যে 1% অথবা 2%, এর চেয়ে বেশি না। কিন্তু এই 1%-এ আসাও তো মনে করেন যে এটা বিশাল বিষয়। 1%-এ আসবে কেন? 1%-এ কিভাবে আসবে জামাত? আমরা বাঙালি মুসলমান কিন্তু আমরা কনজারভেটিভ না, আমরা পাকিস্তানের মতো কনজারভেটিভ না, আমরা সৌদি আরবের মতো কনজারভেটিভ না। আমরা বাঙালি মুসলমানরা কিন্তু উদারতান্ত্রিক, উদার। আমরা একটু ডিফারেন্ট। আমরা আতিথেয়তা পছন্দ করি। আমরা আমাদের এই ভূখণ্ডে এই যে শাহজালাল বলেন, শাহপরাণ বলেন, তারপর হচ্ছে যে এই যে আপনার বায়েজিদ বোস্তামি বলেন, ঠিক আছে, আমরা সবাইকে ওয়েলকাম করছি। আমরা কিন্তু উদার, আমরা আতিথেয়তা আমরা অন্যরকম পছন্দ করি। আমরা কিন্তু কনজারভেটিভ না, ঠিক আছে? পাকিস্তানের মতো না, ইরানের মতো না, ইরাকের মতো না। হ্যাঁ, তো সেই হিসাবে আমাদের জন্য কিন্তু এই জামাত বলেন, ইসলামী হেফাজত বলেন বা হেফাজতে ইসলামী বলেন, এইগুলো কিন্তু আমাদের দেশের জনগণের জন্য কিন্তু এই সকল দল না। তো খালেদ মহিউদ্দিন স্যারের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে তিনি যে মানে সিদ্ধান্ত আর কি, সেটা হচ্ছে জামায়াত সম্পর্কে উনি কোনো সিদ্ধান্তে আসেন নাই। উনি ওই পিআর সম্পর্কে কথা বলছেন, তারপর হচ্ছে যে উনি বলছেন যে মির্জা গালিব বা শিশিরমণি কি কথা বলছে সেটার উপরে, এবং তারা প্রচন্ড ক্ষমতা আছে। হ্যাঁ, বাংলাদেশের তো মানুষ অন্ধ, তো অন্ধ মানুষদের বিশ্বাস অর্জন করা খুব সহজ, কিন্তু সিদ্ধান্তটা হবে এরকম। আপনি একজন নিরপেক্ষ মানুষ, কিন্তু আপনার একটা নিজস্ব মতামত আছে, আপনি সাংবাদিক, হ্যাঁ ঠিক আছে, আপনি সাংবাদিক, আপনি নিরপেক্ষভাবেই কথা বলবেন, সেটাও ঠিক আছে, বাট আপনার একটা ওপিনিয়ন থাকতে হবে। সেক্ষেত্রে আপনি স্টাফ রিপোর্টার নন, আপনি প্র্যাকটিক্যালি একটা জিনিস ঘুরে দেখলেন আর সেটা নিয়ে আপনি একটা মন্তব্য তৈরি করলেন। এটা হচ্ছে যে আপনি যেটা দেখছেন সরজমিনে সেটা নিয়ে আপনি মন্তব্য করছেন বা সেটা নিয়ে আপনি প্রতিবেদন করছেন, সেটা ডিফারেন্ট। কিন্তু আপনার কাছ থেকে আমরা একটা মতামত চাই। সে মতামতের ক্ষেত্রে আপনি এই জামাত ইসলামী ক্ষমতা যদি তারা যায়, তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা কি ভালো হবে কি ভালো হবে না তা নিয়ে আপনি স্বাধীনভাবে একটা মতামত দেবেন, এটা আমি বিশ্বাস করি, বা এটা আমি আপনার কাছ থেকে চাই। এবার দ্বিতীয়ত এনসিপি। না, এনসিপি হচ্ছে যে আসলে দেখেন, এরা হচ্ছে যে আসলে কি আপনার সৌভাগ্যক্রমে এরা চলে আসছে আপনার। এনসিপি একটা রাজনৈতিক দল করে, তারা সরকারের অংশ হয়ে যায়, তারপর হচ্ছে তারা প্রচণ্ড ক্ষমতার অধিকারী হয়, তাদের আন্ডারে অনেক ডিসি, এডিসি, তারপর হচ্ছে অনেকে তাদের আন্ডারে কিন্তু চলে, সামরিক কর্মকর্তা সহ আপনি কি ধরবেন, বাংলাদেশের সচিব সহ, ঠিক আছে, তাদের আন্ডারে কিন্তু ছিল। তো এরা, আপনাকে বুঝতে হবে যে এদের আসলে বয়স কত, ঠিক আছে? আর লোভ বলেন, চোখের সামনে কোনো একটা পাওয়া, এরা বস্তুবাদী। তো এরা তো আপনি আদর্শবাদী যদি ধরেন, আদর্শবাদী হচ্ছে কি ওই মুহূর্তে তার জন্য, হ্যাঁ বস্তুবাদী ছিল এটা যে তার জন্য একটা চাকরি দরকার, কোটা হলে তার দ্বারা চাকরিটা পাওয়া খুব কঠিন, সে সেই হিসেবে আন্দোলন করছে, সে তো ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করা নাই। এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ এরকম একটা রিয়াকশন করবে, এটা কি তারা জানতো নাকি? তাদের মধ্যে কি ওরকম একটা পরিকল্পনা ছিল? না, ওদের কোনো পরিকল্পনা ছিল না। তো এরাও হচ্ছে যে আসলে ঘটনাক্রমে তারা ক্ষমতার একটা অংশ হয়ে যায়, আর ওদের সামনে যখন এরকম মানে প্রচুর ক্ষমতা, তখন ক্ষমতা যার কাছেই যাবে সেই এটার কিছু অপব্যবহার করবে, এটাই বস্তুবাদ। তো ওরা আগেও বস্তুবাদ ছিল, ওরা ক্ষমতা যাওয়ার পরও বস্তুবাদ হয়েছে, ঠিক আছে? ওরা যেটা যেটা করা দরকার তাদের নিজেদের জন্য, আর্থিক সুরক্ষা, আমাকে বাঁচতে হবে অন্ততপক্ষে আরো কত 40 বছর 60 বছর বাঁচতে হবে, ততদিন পর্যন্ত যাতে বাংলাদেশে আমি কি করি যে আমার যাতে কোনো সময় না খায় মরতে না হয়, সেই ব্যবস্থা করে যেতে হবে। ওরা সেটাই করছে, আমি এটাকে করি না। আর ওদের দ্বারা ক্ষমতা বা ওদের দ্বারা আসলে রাষ্ট্র ক্ষমতায় আসাটা অনেকটা টাফ, এই কারণেই যে আসলে তাদের বয়স কম, তাদের এখনো ওই ম্যাচুরিটি আসে নাই। ওদের ওটা করতে পারতো যে হ্যাঁ আমি 60 বছর আরো বাঁচতে চাই, কিন্তু আমি লাস্ট যে 20 বছর অথবা আমি 30 বছর, আমি এখন থেকে 30 বছর কষ্ট করবো, আর লাস্টের যে 30 বছর
সে 30 বছর আমি থাকবো সবচেয়ে আরামে। এই পরিকল্পনা করলে এনসিপি সবার আগে থাকতো। আর ওরা চিন্তা করছে যে আমি এখনই যা করব তা আগামী 60 বছরের জন্য আমি তৈরি করে রাখবো, পুঁজি করে রাখবো, তারপরে হচ্ছে যে অন্য যা কিছু তা। যার কারণে মানে এই এনসিপি এরা আসলে আউট অফ সিলেবাস। আর বিএনপি, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপিকে পছন্দ করি। তা আমি যদি এখন কোনো কিছু বলি এটা কিন্তু বিএনপির পক্ষে বা পক্ষপাতিত্ব করা হবে। তারপরে দু একটা কথা বলি। প্রথমত হচ্ছে যে আমি শেখ হাসিনার মতোই বলি যে বর্তমানে আপনারা কাকে ভোট দিবেন? বর্তমানে যতগুলো লোক আছে তার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান? আমি জাস্ট সিম্পল একটা প্রশ্ন করেই ছেড়ে দিলাম, আপনি কাকে চান যে প্রধানমন্ত্রী হিসেবে সে ক্ষমতা থাকুক? এটার উত্তর আপনারা দেন। বাংলাদেশে এরকম কে আছে? হ্যাঁ, আপনি যত শিক্ষিত লোক, নোবেল বিজয়ী ইউনুস, না সম্ভব না। পলিটিক্স, দেশ পরিচালনা, বাংলাদেশের একেবারে রুট লেভেল পর্যন্ত কন্ট্রোল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা একমাত্র বিএনপি, জামাত আর হচ্ছে আপনার আওয়ামী লীগ, এই তিনটা ছাড়া আর কারো নাই। জামাতের আছে একদম রুট লেভেল পর্যন্ত আছে, বিএনপির আছে, তারপর হচ্ছে আপনার আওয়ামী লীগের আছে। এরা ছাড়া আর কেউ আসলে দীর্ঘদিন কিন্তু শাসন করতে পারবে না। এখন আপনি আসিফ নজরুলের কথা বলেন, তারপর হচ্ছে যে আপনি ইউনূস সরকারের কথা বলেন, না তাদের দ্বারা কোনোভাবেই সম্ভব না। তারা তো ভাই কিভাবে ক্ষমতা দিয়ে তারা নিজের চাচা আপন প্রাণ বাঁচা এই জায়গায় যাবে, তারা সেটা চাচ্ছে, সম্ভব না তো। ওরা কোথাও গেলে মানুষ তাদেরকে ঘেরাও করে রাখে, আটক করে রাখে, সেখান থেকে তারা বের হতে পারে না। আর কোন সময় আল্লাহ জানে যে আবার নেপালের মতো একটা অবস্থা হয়, তখন কি নোবেল পাইছেন আপনি নাকি কি পাইছেন এটা কিন্তু মানুষ দেখবে না, যাই আমার তো মানুষ কেরোসিন দিয়ে আগুন ধরা দিবে, একদম কনফার্ম। কারণ আগুন ধরাই দিবে কেন? আগুন ধরাই দিবে যে ইউনুস খারাপ সেটার জন্য না, আগুন ধরা দিবে এই কারণে যে ইউনুসের যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে অন্ততপক্ষে কিছু কি লুট করে নিয়ে আসতে পারবে, এটার জন্য ইউনুসের গায়ে কিন্তু আগুন ধরা দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সামাজিক চরিত্র। তো তাহলে আমার যে প্রশ্নটা ছিল যে আপনি বর্তমানে আপনি দেখেন বাংলাদেশের যতগুলো মানুষ আছে তাদের মধ্যে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন উত্তরটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে, উত্তরটা আমি আপনাকে করে দিব না, উত্তরটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি কাকে চান। তো যাই হোক, আমি খালেদ মহিউদ্দিন স্যারের কাছ থেকে আসলে চেয়েছিলাম যে আপনি আপনার নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন দিবেন, অবশ্যই দেবেন। আপনি নিরপেক্ষভাবে আপনি স্টাফ রিপোর্টার নন, আপনি একটা মতামত দেবেন। আপনার মতামতকে অনেকে পছন্দ করবে, অনেকে করবে না, বাদ দেন, এগুলো ছেড়ে দেন। কিন্তু আপনার ওই মতামতের উপর কিন্তু আবার অনেকে ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে? বাংলাদেশে অনেকগুলো লোক, আপনি জানেন যে এই ইলিয়াস হোসেন, তার উপর কিন্তু অনেক অন্ধভক্ত। আপনি যদি পিনাকির কথা বলেন, তার উপরে কিন্তু অন্ধভক্ত কিন্তু মানুষ অনেক আছে। ঠিক আছে, আপনি যদি বলেন যে এটা নবনীতা চৌধুরী, ঠিক আছে, তার উপরে কিন্তু কনক সরোয়ার, এদের উপর কিন্তু অনেক অন্ধভক্ত আছে। ঠিক আছে, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে এদের কেউ পক্ষ অনুসরণ না করে কথা বলে? আপনি পারবেন? তো তারা হচ্ছে যে পক্ষপাতিত্ব দোষী। তো সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই আমি এই মানে আপনার উপস্থাপন, আপনার কথা, আপনার যৌক্তিকতা, আপনার এই যে সঞ্চালনা মানে খুব চমৎকার। এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের আসলে প্রয়োজন, আমাদের প্রয়োজন আপনাদেরকে। আপনারা হয়তো বা দেশের বাইরে, না ইলিয়াস হোসেনকে আমাদের প্রয়োজন নাই। সে কি করবে? সে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দিবে। ঠিক আছে, সে এই আসিফ নজরুলের বিরুদ্ধে লাগাই দিবে, সে এই ইউনূসের বিরুদ্ধে লাগাই দিবে, তারেক জিয়ার বিরুদ্ধে লাগাই দিবে। সে হচ্ছে কি মানে এগুলো হচ্ছে খুব নোংরামি। ঠিক আছে, আপনি একটার কথা বললেন পিনাকি, এইগুলো নোংরামি করে আসলে। হ্যাঁ, এরা আসলে নোংরামি করে, এরা আসলে
এরা বিভক্তির রাজনীতি করে, এরা বিভক্তি তৈরি করে, বিভক্তি ছড়ায় দেয়, এরা প্রোপাগান্ডা ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে আমরা পছন্দ করি, আপনাকে আমরা বাংলাদেশের মানুষ পছন্দ করি। নিরপেক্ষভাবেই কথা বলেন, ঠিক আছে, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল বাংলাদেশে বর্তমানে কোনটা প্রয়োজন আপনি আজকে বললেন না, ঠিক আছে, কিন্তু একটা সময়, আমি আপনাকে বলি, একটা সময় হয়তো বা কেউ না কেউ আপনাকে প্রশ্ন করবে যে বাংলাদেশের যখন একটা সংকট ছিল তখন কি আপনি আপনার মতামতটাকে, আপনি কি একটা ভালো একটা পরামর্শ জনগণকে দিয়েছেন, নাকি আপনি সবার সমালোচনা করছেন? তখন উত্তর আসবে যে আমি সবার সমালোচনা করছি, আমি নিরপেক্ষ। তখনই আপনাকে ধরবে কিসের নিরপেক্ষতা, তুমি কোনটা ভালো আর কোনটা মানে ভালো না, তুমি পার্থক্য করতে পারো না। মানে কোনটাতে ভালো হবে আর কোনটাতে ভালো হবে না, এই পার্থক্য তুমি করতে পারো না। তুমি সেটা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো পরামর্শ দাও না, তুমি একেবারে সবগুলোকে খালি সমালোচনাই করে গেছো, সবাই খারাপ। তো এখন কি হবে তাহলে? বাংলাদেশের ভবিষ্যৎ কি? সবাই খারাপ, এখন বাংলাদেশের ভবিষ্যৎ কি? তো বাংলাদেশের ভবিষ্যৎ কি এটা যে কোনো সরকার আসবে না, কোনো নির্বাচন হবে না, এটা? আপনারা বলেন, বাংলাদেশে আসলে কি এখন কি স্থিতিশীলতা আছে, কর্মসংস্থান আছে, অর্থনৈতিক উন্নয়ন আছে? আপনি হয়তো বা যে জায়গায় আছেন, আপনার খাওয়া বা থাকা, আপনার বেঁচে থাকা, এটা কোনো কি আসতেছে না, একটি প্রভাব আসতেছে না। আমরা যারা টক শো দেখি আর এটা নিয়ে মন্তব্য করি, আমাদের কি জানেন, আমাদের প্রচুর ফ্রি সময় আছে, আমাদের খাওয়া নিয়ে টেনশন নাই, এই জন্য আমরা টক শোগুলো দেখি। যার খাওয়া নিয়ে টেনশন আছে সে টক শো দেখে না ভাই। তাহলে আপনি যদি বলেন যে আপনি একজন সাংবাদিক নিরপেক্ষ, না, এইসব নিরপেক্ষতা ভাই, এটার গোষ্ঠী কিলান না, এটার গোষ্ঠী কিলাইয়া দেন একেবারে। নিরপেক্ষতা, এই নিরপেক্ষতা দরকার নাই। আপনি সেই কথাটা বলেন যেটা আমাদের দেশটাকে সামনে নিয়ে যাবে, আমরা আপনাকে সেই হিসেবে দেখতে চাই। তো ধন্যবাদ। আসলে আপনারা কেউ আমার ভিডিও দেখেন অথবা না দেখেন, আমার এতে কোনো কিছু আসে যায় না, আসেও না, যায়ও না। ওকে, আমি তো জানি যে আমি একটা মানুষ এবং আমি মরণশীল। তো আমি মারা যাব কিছুদিন পর, কোনো একটা সার্টেন সময়। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার কয়েকটা কথা বললে যাওয়া উচিত। আমিও তো একটা সময়, না আমার কেউ প্রশ্ন করবে না, আমি যেহেতু বিখ্যাত কোনো ব্যক্তি না, তবে এটা ঠিক যে আমার তো উচিত যে কোনটা ভালো অন্তত পক্ষে বলা। বললে কি কোনো দোষ আছে? দোষ নাই। আর আমার এই কথাগুলো যদি ভুল হয় তাতেও দোষ নেই, কারণ আমি বলতেছি না যে আপনাকে করতেই হবে, বলতেই হবে, মানতেই হবে। ওকে, আমার মনে হয়েছে এই কারণে আমি বলে ফেলছি। তো এখন যার কাছে ভালো লাগবে সে গ্রহণ করবে, যার কাছে ভালো লাগবে না সে গ্রহণ করবে না, সবাই স্বাধীন, এটাই। তবে চাই আমরা সবাই যাতে সামনে এগিয়ে যেতে পারি, গণতন্ত্র, উদারনৈতিকতা, বিশ্বায়ন, আমরা এই জিনিসগুলো দিয়ে যেতে হবে। ভাই দেখেন, আগামী 1000 বছর অথবা 5000 বছর যদি ধরেন, ঠিক আছে, আপনাকে ওই চিন্তা করতে হবে। আপনি চিন্তা করেন যে আগামী 5 বছর 10 বছর, না, আপনি আসলে কোথায় আছেন? আপনি এমন জায়গায় আপনি আসুন যে আসলে আসলে আইএমই জাহেলিয়াতে আছেন আপনি এখনো। আপনি 5 বছর 10 বছর 20 বছর হিসাব করে লাভ নাই, আপনাকে 5000 বছর 10,000 বছরের কথা চিন্তা করতে হবে। মানব জাতি কোথায় যাচ্ছে এবং সেই হিসেবে আপনাকে কথা বলতে হবে। আর আপনি যত কট্টর হন, আপনি যত বিশ্বাসী হন না কেন, আপনি আসলে ধরে রাখতে পারবেন না। পরিবর্তন আসবেই। আপনি শুধুমাত্র ব্যবহার করেন যে এআই ফিউচার, এখন বর্তমানে প্রচলিত এআই ফিউচার, ঠিক আছে, আপনি শুধুমাত্র একটু খেয়াল করেন এই এআই ফিউচার, ইটস আনবিলিভেবল। ওকে, সো আমার এমন একটা সময় আসবে যখন পৃথিবীতে কোনো ল্যাঙ্গুয়েজ কোনো কিন্তু বাধা হবে না, আর কোনো একটা কিছু তৈরি করা, আবিষ্কার করা কোনো জাতির জন্য এটা বাধা হবে না। আপনি অ্যাটম বোমার কথা বলতেছেন, এটা এমনও হতে পারে যে কোনো একটা গ্রামে বসে কয়েকজন লোক একসাথে বসে অ্যাটম বোমা বানাই ফেলছে। আপনি রকেটের কথা বলবেন, রকেট মঙ্গলে যাওয়ার জন্য,
হ্যাঁ, দেখবেন এটাও গ্রামের কয়েকটা ছেলে বসে একসাথে ওরা রকেট একটা বানায় গেছে। হ্যাঁ, আপনি কি বলবেন, ফুয়েল? ও আচ্ছা, তো এখন ফুয়েলের ক্ষেত্রে হয়তো বা ওরা বিকল্প কিছু একটা বানায় ফেলবে, এবং সেক্ষেত্রে যে ইউরেনিয়াম, যেটা হচ্ছে যে খুব দামি জিনিস, ঠিক আছে, পারমাণবিক, হ্যাঁ, এটারও বিকল্প চলে আসতে পারে। আর বিকল্পের একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনার পৃথিবীর কোর, যে কোরটা আছে আর কি, যে পৃথিবীর ভিতরটা আর কি, যেটা হচ্ছে খুব গরম, উত্তপ্ত, প্রচণ্ড শক্তিশালী, লোহার মতো শক্ত কিন্তু প্রচণ্ড উত্তপ্ত, ঠিক আছে। ওইটার যে এনার্জি আর কি, ওটার এনার্জি যেটা হচ্ছে যে ওই এটা আগ্নেয়গিরির মাধ্যমে, ভলক্যানোর মাধ্যমে যেটা বের হয়ে যায়, ঠিক আছে, যেটা বের হয়ে যায়, হ্যাঁ। তো এখন নাসার বিজ্ঞানীরা চিন্তা করতেছে যে ওই যেটা বের হয়ে যায়, আর ভিতরে যেটা আছে এটা তো থাক, কিন্তু যেটা বের হয়ে যায় খালি ওইটারে যদি আমরা কি করতে পারি, আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা 10,000 বছর আমরা যে তেল, খনিজ তেল ব্যবহার করতেছি, ওটা ব্যবহার না করে আমরা আগামী 10,000 বছর চলতে পারবো। আমি জানি না যে 10,000 বছর বলতে আসলে কত বছর বোঝায়। হ্যাঁ, গণিতে বলতে পারবো, কিন্তু অনুমান করতে পারবো না। তাহলে বাদ দেন ভাই, যদি আগামী যদি 5 বছর 10 বছরের কথা মানে 5,000 বছর আর 10,000 বছরের কথা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কোনো শক্তি এই মানব জাতিকে কিন্তু আটকে রাখতে পারবে না। এবং মানব জাতি হয়তো এমনও করতে পারে যে একটা পরে তারা কি করবে, তারা নিজেরা প্ল্যানেট সৃষ্টি করবে, প্ল্যানেট। তো ওই জায়গায় আসেন, হ্যাঁ, সবাইকে বলবো, তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমি চাইবো আরো কিছু কথা বলার জন্য, ঠিক আছে, আমি বলবো, আপনিও বলবেন, যে শুনছেন, আমি তাকে বলবো যে আপনিও বলবেন, সবাই বলবেন, যার যেটা খুশি সে সেটা পছন্দ করবে, বলবেন, কিন্তু আপনার মনের কথা হলে আপনি বলবেন, সমস্যা নেই, কিন্তু বলতে হবে। দেখা যাবে যে অনেক অনেক ভালো কিছু কিন্তু চলে আসতে পারে, যা এই মানব জাতির জন্য খুব বেশি দরকার।